2024 সালের গণঅভ্যুত্থানের 1 বছর পেরোতে না পেরোতেই তার ঢেউ আছড়ে পড়ে দক্ষিণ এশিয়ার আরেকটি দেশ নেপালে। 2025 সালের সেপ্টেম্বরে হঠাৎ করেই নেপাল অস্থির হয়ে পড়ে। নেপালের রাজপথে তরুণ সমাজ নেমে আসে। শুরুর দিকে সবাই ভেবেছিল এটি কেবল কয়েকদিনের উত্তেজনা, কিন্তু কিছুদিন যেতে না যেতেই স্পষ্ট হয় এটি কোনো সাধারণ বিক্ষোভ নয়, বরং একটি প্রজন্মের দীর্ঘদিনের জমে থাকা ক্ষোভ ও হতাশার বহিঃপ্রকাশ। এই জেনজি জেনারেশন প্রথাগত রাজনৈতিক কাঠামোর বাইরে নতুন একটি সামাজিক ও রাজনৈতিক বাস্তবতা দাঁড় করানোর চেষ্টা করে। যাদের এই আন্দোলনের সূচনা হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে, কিন্তু পরবর্তীতে সেটি রূপ নেয় একটি প্রবল গণ অভ্যুত্থানে। বাংলাদেশে 2024 সালের গণ অভ্যুত্থানের সূচনা হয়েছিল কোটা আন্দোলন ইস্যুকে সামনে রেখে, কিন্তু নেপালে এই গণবিক্ষোভের সূত্রপাত ঘটে একটি ভিন্ন কারণে। সরকার কর্তৃক 26টি সামাজিক যোগাযোগ মাধ্যম নিষিদ্ধ করার কারণে। সরকার দাবি করছিল এই সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো ব্যবহার করে সরকার ও রাষ্ট্রবিরোধী বিভিন্ন অপপ্রচার চালানো হচ্ছে, কিন্তু জেনজি এটিকে রেখেছিল সরাসরি মত প্রকাশের স্বাধীনতার উপর আঘাত হিসাবে। ফলে তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিবাদ শুরু করে এবং একটি পর্যায়ে সেটি প্রবল গণ আন্দোলনে রূপান্তরিত হয়। এই আন্দোলনের স্ফুলিঙ্গ হিসাবে শুধুমাত্র কি সামাজিক যোগাযোগ মাধ্যমই কাজ করেছে? উত্তরটি হচ্ছে না। এই আন্দোলনের স্ফুলিঙ্গ হিসাবে নেপালের সাধারণ মানুষদের, বিশেষ করে এই তরুণ প্রজন্ম, এই জেনজি জেনারেশনের দীর্ঘদিনের হতাশা, ক্ষোভের সমন্বয়ে ছিল স্ফুলিঙ্গ। বেশ কিছু নেপালি তরুণের সাথে কথা বলে জানা গেছে যে নেপালের সাধারণ মানুষজনের সাথে রাজনীতিবিদদের সন্তানদের জীবনমানের যে বৈষম্য, সেটি তাদেরকে হতাশাগ্রস্ত করে তুলেছিল এবং এই গণ অভ্যুত্থান সংগঠিত করতে তাদেরকে ধাবিত করেছিল। নেপোকিট এই শব্দটি নেপালের রাজনীতিতে গেল কিছুদিন ধরে বেশ জোরালোভাবে উচ্চারিত হচ্ছিল।